হ্যাঁ, এটার 34th লেকচার, 34 এই কার্ডের লেকচারের ফার্স্ট লেকচার সিরিজের। আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের একেবারে শেষে এসে পড়েছি। ভাবছিলাম এই সেকশনটা বলবো কিনা, কিন্তু তারপরে ঠিক করলাম যে এই অংশটুকু বলবো। বলে কান্ট এটা বলেছেন, এবং এইটা বলে এই অংশটা লেখার পরে তিনি ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক শেষ করে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে ঢুকেছেন। এই অংশটা প্রায় কোথাও আলোচনা করা হয় না। আলোচনাটা খুব ক্রিপ্টিক এবং খুব শর্ট, খুব সামান্য আলোচনা করেছেন কান্ট। অর্থটা বোঝা খুব মুশকিল। দেখা যাক কতটা অর্থটা উদ্ধার করা যায়। প্রায় 1.5 পাতা মতন সেকশনটা, কিন্তু সেই 1.5 পাতায় ঠেসে অনেক কথা বলেছেন। সহজেই আমরা 1.5 পাতা পড়ে ফেলতে পারি, তারপরে ধরে ধরে সেটাকে ব্যাখ্যা করব। কান্ট এখানে নাথিং নিয়ে আলোচনা করছেন, নয় নিয়ে আলোচনা করছেন। বিং নিয়ে তিনি অনেক কথা বলেছেন, জায়গায় জায়গায়। তো সার্ত্রের একটা বিখ্যাত বই আছে, বিইং অ্যান্ড নাথিংনেস। আমরা সবাই জানি, আমরা আমাদের পাঠ্যক্রমে কোনো না কোনো সময় সে বই পড়েছি, অন্তত কিছু অংশ পড়েছি, তার কিছু কিছু ধারণা পড়েছি, এবং নাথিং এর ধারণাটা অবশ্যই পড়েছি, কারণ সেটা কান্টের সার্ত্রের কাছে সেটা প্রাইমারি ধারণা। এখন এই নাথিংনেস এক সময় ফিলসফিতে সেইভাবে গুরুত্ব পায়নি। নাথিং সেটা তো কিছু নয়, সেটাকে নিয়ে আবার আলোচনা কেন? কিন্তু প্রাচীনকাল থেকে একটা ধারণা ছিল যেখানে নাথিংনেস নিয়ে আলোচনা করা হয়েছে। এই ঘরানার সবচেয়ে নামকরা লোক হচ্ছেন প্লোটাইনাস, PLOTINUS, প্লোটাইনাস। প্লোটাইনাসের সময়টা হচ্ছে প্লেটো অ্যারিস্টটলের অনেকটাই পরে, 205 থেকে 270 খ্রিস্টাব্দ, বা সাধারণত্ব। তার মতে বিইং বা সত্তা, তার বাইরে হচ্ছে নন, মানে অসত্তা। কিন্তু মজার বিষয় হচ্ছে অসত্তার থেকে সত্তা আসে। কান্ট এই কথাটা, অসত্তা থেকে সত্তা আসে, এই কথাটা কান্ট একভাবে ব্যাখ্যা করেছেন। সেটা হলো, এটা থার্ড ক্রিটিকে গিয়ে পাওয়া যাবে কথাটা, যে যারা, কান্ট তো ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করতেন, খ্রিস্টান থিওলজিতে বিশ্বাস করতেন, এবং তিনি মনে করেন যে তিনি যে এথিক্স করেছেন তার বেসিসটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি, ক্রিশ্চিয়ান থট, এবং ক্রিশ্চিয়ান গড না হলে এথিক্স হতে পারে না। ক্রিশ্চিয়ান গডের কনসেপ্ট কি? গডের কনসেপ্ট নৈয়ায়িকের গডের কনসেপ্টের মতো নয়। নৈয়ায়িকের গড শূন্য থেকে কিছু তৈরি করতে পারেন না। নৈয়ায়িকের কাছে, ন্যায় বৈশেষিকের কাছে পরমাণুগুলো ছিল, গড সেই পরমাণু থেকে জগৎ সৃষ্টি করেছেন। আরো কিছু নিত্য জিনিস ছিল, যেমন দেশ, কাল, আকাশ,
আত্মা, এগুলো নিত্য জিনিস, এগুলো ছিল, এগুলো গড ক্রিয়েট করেন। কিন্তু খ্রিস্টান গড নাথিং থেকে সৃষ্টি করেছেন। তিনি 6 দিনে জগৎ সৃষ্টি করেছেন। ওল্ড টেস্টামেন্টে আছে, সেখানে জেনেসিসে আছে যে 6 দিনেই তিনি সোমবার এটা করলেন, মঙ্গলবার সোমবার আকাশ করলেন, মঙ্গলবার জল করলেন, বুধবার একটা করলেন, এরকম করে করে 6 দিনে সৃষ্টি করেছেন। অ্যাডামকে সৃষ্টি করলেন, অ্যাডাম থেকে ইভকে সৃষ্টি করলেন, এরকম করে করে শেষে রবিবার দিন তিনি রেস্ট নিলেন, রবিবার ছুটি। তাহলে বিইংটা এসছে নাথিং থেকে, নন বিইং থেকে। প্লুটাইনাস কিন্তু এই কথাটা বলছেন, বিইং এসছে নন বিইং থেকে। পারমিনাইডিস এর কাছে কিন্তু ঠিক উল্টোটা। পারমিনাইডিস এর নাম তোমরা শুনেছো। পারমিনাইডিস এবং তার স্কুল, যেটাকে এলিয়াটিক স্কুল বলা হয়, সেই স্কুলের ধারণাটাই ছিল, মানে মূল বক্তব্যটাই ছিল এই অ্যাপিয়ারেন্স আর রিয়েলিটির পার্থক্য, বিইং আর বিকামিং এর পার্থক্য। বিকামিংটা চেঞ্জিং, কিন্তু যেটা বিইং, যেটা রিয়েল, সেটা আনচেঞ্জিং। এখন এই পারমিনাইডিস এর ভিউটাই কিন্তু ফিলসফিতে ডমিনেন্ট ভিউ, যে বিইংটা আসল, নন বিইংটা নেই, বিকামিংটা অ্যাপিয়ারেন্স বা চেঞ্জ। এখন প্লেটো কিন্তু ওই পারমিনাইডিস এর মতো বললেন, পারমিনাইডিস এর সঙ্গে প্লেটোর অনেক পার্থক্য আছে। পারমিনাইডিস এর মতো বললেন যে রিয়েলটা, আলটিমেটলি রিয়েল, অ্যাবসলিউটলি রিয়েল, সেগুলো হচ্ছে ফর্ম। বাকি সবকিছু, যা কিছু বিকামিং, তা কিছু হচ্ছে কপি, ফর্মের কপি, সেগুলো লেস রিয়েল। এখন অ্যারিস্টটল এইভাবে ভাবছেন, কাছাকাছি চিন্তা করছেন, কিন্তু অ্যারিস্টটল ফর্ম আর কপির মধ্যে ওই ক্লিয়ার ডিস্টিংশনটা করছেন না। তিনি বলছেন ওটা একটা স্কেলের মধ্যেই পড়ে, একদিকে কপি, একদিকে ফর্ম, একটার মধ্যেই পড়ে, স্কেলের একটা গ্র্যাজুয়েটিং স্কেল। কিন্তু অ্যারিস্টটল ক্যাটেগরিজ মেনেছেন, কান্ট যেমন ক্যাটেগরিজ মেনেছেন, অ্যারিস্টটলও ক্যাটেগরিজ মেনেছেন, এই কথাটা আমরা আগে বলেছি। কিন্তু এই ক্যাটেগরিজ গুলোর মধ্যে নাথিংনেস নেই। তিনি যে 10টা ক্যাটেগরি মেনেছেন, সেই 10টা ক্যাটেগরির মধ্যে নাথিংনেস নেই। পারমেনাইডিস এর কাছে সবকিছুই এক, এবং একটাই হচ্ছে বিইং। এবং নাথিংনেস, এমটিনেস, নাথিংনেস ইজ অ্যাকচুয়ালি এমটিনেস পারমেনাইডিস এর কাছে। সেই ওয়ানের মধ্যে পড়ে না, এটা সিম্পলি নট।
প্লেটো এটাকে তার ফর্মেট থিওরিতে ইনকর্পোরেট করেছেন। ফর্মগুলোর মধ্যে নাথিং নেই। নাথিং কোথায় আছে? আমাদের সেন্সিবল ওয়ার্ল্ডে আছে, আমাদের ইন্দ্রিয়ের জগতে নাথিং আছে। সেখানেই নাথিংকে চেনা যায়। কিন্তু সত্তার যেটা জগৎ, সেটার মধ্যে নাথিংনেস নেই। অ্যারিস্টটলও আগে যেমন ভাবে বললাম, তিনি যে ক্যাটেগরিগুলো অ্যারিস্টটল যে ক্যাটেগরিগুলো মেনেছেন, তার মধ্যে নাথিংনেসের কোনো জায়গা রাখেননি। মোটোটা কি? নাথিং কামস আউট অফ নাথিং। এক্স নিহিলো নিহিল ফিট। একটু ধরো, এক্স নিহিলো নিহিল ফিট, কথাটার মানে কি? কথাটার মানে না, এক্স 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 নিহিলো NIHILO নিহিলো, নিহিল NIHIL নিহিল, ফিট FIT ফিট। এটা একটা ল্যাটিন এক্সপ্রেশন। এটার মানে হচ্ছে নাথিং কামস আউট অফ নাথিং। ভারতীয় দর্শনও কিন্তু এই ধরনের কথা তুমি খুঁজে পাবে। তুমি যদি ভগবদ গীতার মানে দ্বিতীয় চ্যাপ্টার, যেটা সাংখ্য যোগ, সেই চ্যাপ্টারের যদি তুমি 16 নম্বর ভার্স দেখো, সেখানে বলা হয়েছে নাসাতো বিদ্যতে ভাবো নাভাবো বিদ্যতে সাতাহ। উভয়রূপী দৃষ্ট অন্তস্থ অনয় তত্ত্বদর্শী। মানে কি? অসৎ থেকে সতের উৎপত্তি হয় না, অভাব থেকে ভাবের উৎপত্তি হয় না। এবং যারা তত্ত্বদর্শী, যারা জ্ঞানী, তারা কিন্তু এটা দুটোকেই জানেন, মানে অসৎকেও জানেন এবং সৎকেও জানেন। তাহলে অসৎ থেকে ভাব পদার্থের উৎপত্তি হয় না এবং অভাব থেকে সৎ পদার্থের উৎপত্তি হয় না, এই কথাটার মানে কি? এর বিবক্ষাটা হচ্ছে গীতার কনটেক্সটে এটা জেনারেলি কথাটা এরকমই, যে এক্স নিহিলো নিহিল ফিট। কিন্তু গীতার কনটেক্সটে কথাটার মানে হচ্ছে, দেখো দুরকম জিনিস আছে, দুটো জিনিসের মধ্যে আলোচনা করা শুরু করা হয়েছে গীতার দ্বিতীয় চ্যাপ্টার থেকেই। একটা হচ্ছে আত্মা, আর একটা হচ্ছে শরীর। শরীরটা নেই। নেই মানে আছে কি অর্থে? আছে হচ্ছে যেটা ত্রৈকালিক, যেটা নিত্য, সেটা আছে। তাহলে আর যেটা শরীর, সেটা নশ্বর, সেটা নেই, সেটা ওই নয়ের দলে। তাহলে এই শরীর থেকে আত্মার উৎপত্তি হবে না। না ভাবো বিদ্যতে সতহ, নাফসাতে বিদ্যতে ভাবহ। আত্মা শরীরকে উৎপন্ন করে না। শরীরটা একটা জড় জিনিস। তাহলে আত্মার নিত্যত্ব এবং অনাত্মার অনিত্যত্ব এখানে প্রধান প্রতিপাদ্য। কিন্তু স্টেটমেন্টটা করা হয়েছে জেনারেল, যে অভাব থেকে ভাব আসে না,
এবং অসৎ থেকে ভাব আসে না, আর অভাব থেকে সৎ আসে না। বুঝতেই পারছো কনটেক্সটটা, এর পিছনের কনটেক্সটটা হচ্ছে সৎকার্যবাদ, যেখানে বলা হয় সৎটা কখনো অসৎ থেকে আসতে পারবে না। আবার ফিরে যাই ওয়েস্টার্নে। এখন কেন ইন্ডিয়ান ফিলসফির কথা বললাম, এটা অ্যারিস্টটলের প্রসঙ্গে, যে নাথিং থেকে নাথিংই আসে, আর কিছু আসে না। অ্যারিস্টটলের ফিলসফির দিকে যদি তাকাও, এবং এনশিয়েন্ট গ্রিসে অ্যারিস্টটল সবচেয়ে ভালো করে কজালিটিকে ব্যাখ্যা করেছেন। এই জন্য অ্যারিস্টটল থিওরি অফ কজেশন, কজালিটি নয় কজেশন, এটা আমরা খুব যত্ন করে পড়ি, ছেলেবেলা থেকে আমাদের পড়ানো হয় এটাকে, এই থিওরিটাকে। এটাকে মনে করা হয় যে তখনকার দিনের মোস্ট কম্প্রিহেন্সিভ থিওরি অ্যাবাউট কজেশন। কিন্তু দেখো অ্যারিস্টটলের কাছে সবকিছুই প্রডিউসড হয় ফ্রম এ কজ। তিনি 4 রকম কজ মেনেছিলেন, আমি সেই 4 রকমের মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা কজই ভাব পদার্থ, অভাব পদার্থ নয়। তাহলে অভাব থেকে কিছু উৎপন্ন হয় না। এখানে যারা অসৎ কার্যবাদী কিংবা অসৎ কারণবাদী, তারা বলবেন অসৎ থেকে কার্য উৎপন্ন হয়। অ্যারিস্টটলকে বোঝাই যাচ্ছে তিনি সৎ কার্যবাদী। যদি এই ক্যাটেগরিতে ফেলতে হয়, অন্তত এইটুকু বলা যায়, সৎকার্যবাদ বললে অনেক কিছু বোঝানো হয়, সেটা হয়তো অ্যারিস্টটলের ওপর চাপানো ঠিক হবে না। তিনি অসৎ কার্যবাদী নন, এই নেগেটিভ স্টেটমেন্টটা করা যায়। অসৎ কার্যবাদ বা আরম্ভবাদ বলে নাথিং থেকে বা নেগেশন থেকে পজিটিভ জিনিস উৎপন্ন হয়, এটা ন্যায়ের ভিউ। দেখো নেগেশন, যে ঘটা ভাব থেকে ঘট উৎপন্ন হয়, কিভাবে উৎপন্ন হয়? ঘটের প্রাগভাব থাকলে তবেই ঘট উৎপন্ন হবে। প্রত্যেক কার্যের প্রাগভাব তত্তৎ কার্যের সাধারণ কারণ। নৈয়ায়িকরা সাধারণ কারণ হিসাবে 9 প্রকার সাধারণ কারণ মেনেছেন। তার মধ্যে একটা হচ্ছে তত্তৎ কার্যের প্রাগভাব থাকতে হবে, তাহলে অভাব থেকে ভাবের উৎপত্তি হয়। কিন্তু শুধুমাত্র অভাব থেকে, নাথিংনেস থেকে কোনো কিছু উৎপন্ন হয় না। আরেকটা জিনিস, নাথিং ইন্ডিপেন্ডেন্ট নয় বৈশেষিকের কাছে, ন্যায় বৈশেষিকের কাছে। কারণ নাথিং হচ্ছে তাদের কাছে স্বপ্রতিযোগিক, অ্যাবসেন্স স্বপ্রতিযোগিক, ওই জন্য নাথিং বলেননি তারা, তাদের কথাটা অ্যাবসেন্স, অভাব। অভাব ভাব নির্ভর। প্রতিযোগী ছাড়া অভাবের কোনো অস্তিত্ব নেই। এই জন্য সেই নাথিংটা পিওর নাথিং নয়। তাহলে আমরা নাথিং এর মধ্যে 2 রকম ক্যাটেগরি পেলাম। একটা হচ্ছে পিওর নাথিং, টোটাল ভয়েডনেস,
আর একটা হচ্ছে নাথিং অফ সামথিং। আরো নানা রকমের কনসেপ্ট অফ নাথিং হতে পারে। অ্যারিস্টটলের থিওরিতে তাহলে ওই রকম অ্যারিস্টটলের থিওরি বা ন্যায়ের থিওরি, এই থিওরিগুলোতে এইরকম হতেই পারে না, যেটা রিলিজিয়াস ভিউ, খ্রিস্টিয়ান রিলিজিয়াস ভিউ, কোনো কিছু ছিল না সেটার থেকে তৈরি হয়ে গেল, এটা হতে পারবে না। কিছু পেয়ে কিছু উৎপন্ন হয়, এটা বৌদ্ধরাও বলেছেন প্রতীত্য সমুৎপাদ। কিছু পেয়ে কিছু কিছু প্রাপ্ত হয়ে কিছু উৎপন্ন হয়, নাথিং থেকে উৎপন্ন হয় না। এখন এই যে তাহলে ওই ওয়ার্ল্ড ভিউতে কি থাকছে, একটা স্পিরিচুয়াল ভিউ যেখানে থাকছে একটা পিওর উইজডম, বিশুদ্ধ প্রজ্ঞা, যার দ্বারা বোঝা যাবে যে একটা ওয়ার্ল্ড আছে, যে ওয়ার্ল্ডটা টাইম আর চেঞ্জ এর বাইরের ওয়ার্ল্ড, যাতে পরিবর্তন নেই, যাতে সময় নেই, এরকম একটা জগৎ। সময়ও ঈশ্বর সৃষ্টি করেছেন। সেটা কার্যকারণ নিয়মের ঊর্ধ্বে। কেন নিয়মের ঊর্ধ্বে? ঈশ্বর জগৎ সৃষ্টি করেছেন বিনা কারণে, এবং ঈশ্বরের কোনো কারণ নেই। ঈশ্বর হচ্ছেন আনমুভড মুভার। এই ক্লেমটা আসছে একটা প্রিন্সিপাল থেকে, যে এভরিথিং কামস ফ্রম নাথিং, সবকিছুই শূন্য থেকে উৎপন্ন। এখন 16th সেঞ্চুরির ইউরোপে আবার নাথিংনেস নিয়ে অনেক আলোচনা হয়েছে। নাথিং নিয়ে নাথিং এর প্রতি তিন রকম অ্যাপ্রোচ আছে। প্রথম অ্যাপ্রোচ, যে নাথিং কে জানা যায় না, সাধারণ ভাষায় প্রকাশ করা যায় না, এমনকি যুক্তি দিয়েও তাকে বোঝা যায় না। দ্বিতীয়টাকে দ্বিতীয়টা দ্বিতীয়টাতে বলা হয়েছে যে রিয়েলিটিকে ব্যাখ্যা করতে গেলে নাথিং আবশ্যিক, নাথিংকে ছাড়া রিয়েলিটিকে বোঝা যাবে না। আর আরেকটাতে বলা হয়েছে, এই দুটো এক্সট্রিম ভিউ, এই দুটো এক্সট্রিম ভিউ এর মাঝামাঝি একটা ভিউ আছে, যে নাথিংটা কি, সেটা বিইং আর নন বিইং এর মাঝামাঝি একটা অবস্থা, একটা থার্ড রিয়েলিটি, যেটা বিইং আছে, যেটা নন বিইং নেই, কিন্তু তার মাঝামাঝি একটা অবস্থা, বিইং এর থেকে নন বিইং। একটা জিনিস, ঘটটা ধরো, কিংবা কোনো একটা জিনিস, শুধু ঘট কেন, যে কোনো জিনিস, ধরো একটা মাটির মূর্তি, পুজোর সময় অনেকে মাটির মূর্তি নিয়ে এসে পুজো করে, সেরকম একটা মূর্তি, কি নেতাজি সুভাষচন্দ্রের একটা মাটির মূর্তি, পুজোর মূর্তিটাই বেশি এখানে
প্রযোজ্য, ধরা যাক সেটা নিয়ে দৃষ্টান্ত নিয়ে বলা যাক। পুজো হয়ে গেল, সেই মূর্তিটাকে কেউ বাইরে রেখে দিল। এখন তো আর নদীর জলে বিসর্জন দেয় না, নদী নেই কারোর বাড়ির পাশে, তো কোথাও একটা গাছতলায় রেখে দিল, তো সেটা একটা মূর্তি ছিল, বিইং। এক সময় সেটা আর থাকবে না, নন বিইং, তারপর ঝড় জল বৃষ্টি, তার মাঝখানের একটা অবস্থা আসবে, ঝড় জল বৃষ্টিতে সেটা গলে ধুয়ে গেছে, তখন সেটাকে সেই লক্ষ্মী প্রতিমা বলতেও পারবে না, আবার সেটা কিছুই নয় সেটাও বলতে পারবে না, এটা নাথিং। কোনো কিছু, হ্যাঁ কিছু নয় বলতে পারবে, সেটা মানে কোনো কিছু নয় এটা বলতে পারবে, কারণ সেটা পার্টিকুলারলি কিছু নয়। কিন্তু একেবারে সেখানে কিছু নেই এটা বলতে পারবে না, কারণ একটা স্ট্রাকচার আছে, গলে যাওয়ার পরেও কিছুটা আছে। কিন্তু যখন সম্পূর্ণ গলে গেল, গিয়ে মাটিতে মিশে গেল মূর্তিটা, সেটা নন বিইং হয়ে গেল। তাহলে তিনটে অ্যাপ্রোচ। হেগেল এই সব অ্যাপ্রোচ গুলোই কিন্তু মেটাফিজিক্যাল অ্যাপ্রোচ। আমরা পরে দেখব কান্টের অ্যাপ্রোচটা হচ্ছে এপিস্টেমোলজিক্যাল অ্যাপ্রোচ। কান্টে যাওয়ার আগে এই জন্য এই গল্পটা বলছি। হেগেল, হেগেলের মেথডটা আমরা সবাই জানি, ডায়ালেকটিক্যাল মেথড। এই হেগেলের ডায়ালেকটিক্সে কি আছে, মানে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। সবসময় থট, এটা থটের প্রসেস। থট এরকম থিসিস, অ্যান্টিথিসিস আর সিনথেসিস, এই দুটো এইভাবে এগোচ্ছে। থিসিস অ্যান্টিথিসিসের মধ্যে বিরোধ হয়ে তার উপর লেভেলে পৌঁছায়। এক্ষেত্রে থিসিসটা কি? এক্ষেত্রে থিসিসটা হচ্ছে বিইং। আর তারপরে কি আসে? বিইং এর উল্টো, উল্টো দিকে নাথিং আসে। বিইং আছে, নাথিং আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস নাথিং। এই বিইং আর নাথিং যখন মিলবে, তখন আরেকটা জিনিস হবে বিকামিং। তাহলে থিসিসটা হলো বিইং, নাথিংটা হলো অ্যান্টিথিসিস, আর বিকামিংটা হলো সিনথেসিস। নতুন সৃষ্টি হয়ে গেল। কাজেই হেগেলের নতুন সৃষ্টি হতেই পারবে না হেগেলের মেটাফিজিক্সে, যদি বিইং আর নাথিং এই দুটো একসাথে না থাকে। এই দুটোর অ্যান্টাগনিজম বা ইন্টার রিলেশন, ইন্টারমিঙ্গলিং এর দ্বারাই বিকামিংটা তৈরি হবে। বিকামিংটা নতুন সৃষ্টি। হেগেলের আগে কেউ এই নাথিংনেসের ওপর ডায়ালেকটিক্যাল মেথড অ্যাপ্লাই করেননি। আর তারপরে আরো দুজন কন্টিনেন্টাল ফিলসফার যারা নাথিংনেস নিয়ে বিশেষ আলোচনা করেছেন, একজনের নাম আগেই বলেছি সার্ত্রে, আর একজনের নাম হাইডেগার। সার্ত্রের কাছে নাথিংনেসটা প্রাইমারি, বিইংটা সেকেন্ডারি। কেন? বিইংটা কিন্তু থিংস, নাথিংটা হচ্ছে থট। থটটা নিজে থেকে কিছুই নয়, থটটা কিছু হয়ে ওঠে। থটের মধ্যে সব পসিবিলিটি রয়েছে, অ্যাবসলিউট ফ্রিডম রয়েছে টু বিকাম এনিথিং। তাহলে থটটা বিইং হয়ে ওঠে যখন সেটা কিছু পায়। তাহলে
বিইং এর দেখো, বিইং এর স্কোপ যতটুকু, নাথিং এর স্কোপ অনেক বেশি। বিইং যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে। তুমি শিক্ষক, তুমি শিক্ষক হয়ে গেছো মানে হয়েই গেছো। একটা সময় ছিল তুমি ছিলে নাথিং, একটা দৃষ্টি থেকে তুমি নাথিং ছিলে। একটু ধর, এক মিনিট। Wonderful. সরি, আমার লয়ার ফোন করছিল খুব একটা দরকারি কাজে, তো একটু ফোনটা ধরতে হচ্ছে, একটু কেটে গেল আমার মানে লেকচারের ফ্লোটা। তো যাই হোক, আম, যেখানে ছিলাম সেই জায়গা বলছি, ছাত্রে বলছিলাম। এখন মানে হাইডেগার ছাত্রের থিসিসটাকে আমরা ডায়ালেকটিক্যাল বলবো কি না বলবো, তার মেথডটাকে, এটা নিয়ে একটু সন্দেহ আছে। হয়তো প্রকৃত অর্থে ডায়ালেকটিক্যাল নয়, কিন্তু হাইডেগারের পজিশনটা খুব ক্লিয়ারলি নন ডায়ালেকটিক্যাল। এখন নাথিংটাই বিইং এর অথেন্টিক ওয়ে হাইডেগারের কাছে। নাথিংটাই সত্তার প্রকৃত স্বরূপ। এবং কি হবে যে উনি লিখছেন, being ultimately fuses with nothingness, being আর nothingness জুড়ে যায় উইদাউট রেজাল্টিং ইন এনি ডিফারেন্স, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স থাকে না। আসলে হাইডেগারের ভিউটা তোমরা একটু মনে করো, যেটুকু যেটুকু অন্তত পড়েছো, যে তার কনসেপ্টটা হচ্ছে বিইং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বিইংটা অ্যাজ সাচ, বিইং এর কোনো আইডেন্টিটি নেই, সেটা নাথিংনেস। সেটা ওয়ার্ল্ডের সোশ্যালি সে তার আইডেন্টিটিকে অ্যাকোয়ার করে। তাহলে নাথিংনেস ছাড়া বিইং কে পাওয়া যাবে না। ওই ভয়েডটা ছিল নাথিংনেস, সেটা কোনোদিন ফুলফিলড হবে না। আবার সেই ওয়ার্ডটা, সেই ভয়েডটা ক্রমশ ফুলফিলড হয়, কিন্তু সম্পূর্ণভাবে ফুলফিলড হবে না বা ফিল্ড আপ হবে না, সেটা সম্পূর্ণভাবে ভরে যাবে না, সেটা যেন কিছু কিছু ভরে তোলে।
এটা যেন একটা ফুলদানির মতো, ফাঁকা ফুলদানির মতো, যেটার মধ্যে কিছু কিছু ফুল রাখবে, কিন্তু রাখলেও ফুলদানিটা এতই বড় যে সেটা নাথিংনেসটা এতই বড় যে সেটা কখনো ভর্তি হয়ে যাবে না। কিন্তু রুডলফ কার্নাফ নাথিংনেসকে কিন্তু সিরিয়াসে খারিজ করে দিয়েছেন, বলছেন এটা একটা সুডো ফিলোসফিক্যাল প্রবলেম, একটা ল্যাঙ্গুয়েজের প্রবলেম, ফিলোসফিতে এটা কোনো প্রবলেম নয়। নাথিং তো নট বাদে কিছুই নয়। আর শুধু নেগেশনের তো কোনো মানে হয় না লজিকে। এবং নাথিং এর যে আলোচনাটা সেটা পুরোটাই মেটাফিজিক্যাল আলোচনা, এবং কার্নাপের কাছে মেটাফিজিক্স ইজ মিনিংলেস। কার্নাপ তোমরা জানো যে একটা সেন্ট্রাল ফিগার অফ, মানে কি বলবো, একটা সেন্ট্রাল ফিগার অফ লজিক্যাল পজিটিভিজম। লজিক্যাল পজিটিভিজমে তো নাথিংনেস মানে মেটাফিজিক্সই মানা হয় না। তাই মেটাফিজিক্সে সেই বিইং, বিকামিং, নাথিং, এই নিয়ে যে আলোচনা, এগুলো উনি বলবেন সুডো আলোচনা, এগুলোর আলোচনার কোনো মানে নেই, রাদার এগুলো মিনিংলেস। তাহলে আমরা কি করব? মেটাফিজিক্সকে এলিমিনেট করে দেব থ্রু লজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ। দ্য এলিমিনেশন অফ মেটাফিজিক্স থ্রু লজিক্যাল অ্যানালিসিস অফ ল্যাঙ্গুয়েজ, ওর প্রবন্ধের নাম 1932। তিনি পুরো মেটাফিজিক্যাল ট্রেডিশনকে রিডিকিউল করছেন, বিশেষ করে হাইডেগার এর ট্রেডিশনকে মিনিংলেস বলছেন, যে এসব আলোচনার কোনো মানে হয় না। এবার কান্টে আসি। কান্টে কান্ট যে ক্যাটেগরি অফ, মানে টেবিল অফ জাজমেন্ট করেছিলেন, সেই অনুসারে নাথিংকে ভাগ করছেন। একটা টেবিল অফ জাজমেন্টের চারটে ভাগ ছিল। একটা ছিল কোয়ান্টিটি অনুসারে, সেকেন্ড কোয়ালিটি অনুসারে, তারপর রিলেশন অনুসারে, আর তারপরে মোডালিটি অনুসারে। কোয়ালিটি অনুসারে উনি বলছেন এন্স রেশনিস। এই চারটে ল্যাটিন শব্দ তোমাদের শিখতে হবে। এন্স লেখো ENS একটা শব্দ, তারপরের শব্দ হচ্ছে RATIONIS, রেশনিস। প্রথম যেটা হচ্ছে কোয়ান্টিটি অনুসারে, যার মানে হচ্ছে এমটি কনসেপ্ট উইদাউট অবজেক্ট। সেকেন্ডটা লেখো নিহিল, বানান আগেই বলে দিয়েছি, NIHIL, নিহিল। প্রাইভেটিভম, PRIVATIVUM। আবার বলছি PRIVATIVUM, প্রাইভেটিভম বা প্রিভেটিভম। আমি ল্যাটিন উচ্চারণ জানি না, তাই ওইভাবে উচ্চারণ করছি। এটার মানে হচ্ছে এমটি অবজেক্ট অফ এ কনসেপ্ট। কিন্তু নামগুলো বললেই তো আর কিছু বোঝা যায় না, জিনিসগুলো কি সেগুলো বুঝতে হবে। থার্ড, যেটা ওই রিলেশনের আন্ডারে,
আবার এন্স, ENS, এন্স। ইমাজিনিউরিয়াম, IMAGIN লেখো, ইমাজিন। তারপরে একটা A, RIUM, ইমাজিনেরিয়াম। empty intuition without an object. Fourth, যেটা মোডালিটির আন্ডারে, নিহিল নেগেটিভাম। নিহিল বানান বলে দিয়েছি, নেগেটিভাম, নেগেটিভ, NEGATIV, UM, নেগেটিভাম। অনেকটা সংস্কৃতের মতো, দেখো সংস্কৃতের মতো, সংস্কৃত যেমন অং 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 করে বলে সেরকমই আর কি। নেগেটিভ বলছে নেগেটিভ। তুমি যদি উত্তর ভারতে কোনো কিছুকে নেগেটিভ বলো, বলবে এটা একটা নেগেটিভ অবজেক্ট, দক্ষিণ ভারতে গেলেই সেটা বলতে হবে তোমাকে নেগেটিভাম অবজেক্টাম, তোমায় বলতে হবে ওই রকম আর কি, নেগেটিভাম। আচ্ছা, এবার কান্ট থেকে পড়ছি একটু। স্যার এটার মানে বলুন। আরে মানেটা তো বলতে গেলে একটু পড়ে তারপরে বলতে হবে, হঠাৎ করে মানে কি করে বলবো? আগের গুলো বললেন না, NS ও ওই ওই ইমাজিনেরিয়াম, এমটি ইনটিউশন উইদাউট অ্যান অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, empty object without concept, empty object without concept। কান্ট বলছেন যে এটা ইন্টিগ্রাল পার্ট নয়। আসলে দেখো এটা কার পার্ট, এটা কিন্তু যে অন দ্য অ্যাম্ফিবোলি অফ কনসেপ্টস অফ রিফ্লেকশন তার শেষ অংশ। এটা অ্যাম্ফিবোলিটি একটা অংশ। বলছেন এটা না বললেও চলতো, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট বলে আমি বলছি। না বললেও যে আমার সিস্টেমটা কেউ বুঝতে পারবে না সেটা নয়, আমার পজিটিভ সিস্টেমটা বুঝতেই পারবে, কিন্তু আমি নেগেটিভ সিস্টেমটাও বলে দিচ্ছি। এটা বলছে the highest concept with which one is accustomed to begin a transcendental philosophy is usually the division between the possible and the impossible। বলছে ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি কি নিয়ে আলোচনা করে? পসিবিলিটি নিয়ে আলোচনা করে, লজিক্যাল পসিবিলিটি নিয়ে আলোচনা করে না। সে আলোচনা করে, এটা আলোচনা করে ট্রান্সেন্ডেন্টাল পসিবিলিটি এবং ইম্পসিবিলিটি নিয়ে। এবং তুমি যেই এখানেই কিন্তু হেগেলের ফিলসফির সূত্রটা বা মেথডের সূত্রটা, তুমি যেই পসিবিলিটি আর ইম্পসিবিলিটি বলবে সেটা একটা হায়ার প্লেনে চলে যাবে অবশ্যই। পসিবিলিটি আর ইম্পসিবিলিটি তুমি বুঝছো ইন দ্য কনটেক্সট অফ নাথিংনেস। নাথিংনেসটা হায়ার, কিছুই নয়, তার ভেতর দুটো আছে, পসিবিলিটি আছে, ইম্পসিবিলিটি আছে, তার উপরে হচ্ছে নাথিং। কাজে যেখানেই তুমি ডিফারেন্সিয়েট করো সেখানে তোমার একটা হায়ার এ যেতে হয়। যেমন তুমি যেখানে মানব আর না মানব এর মধ্যে পার্থক্য করো, তখন তোমার একটা হায়ার প্লেনে যেতে হয়। তার মানে তুমি, তোমার পিছনের কনসেপ্টটা হচ্ছে যে অ্যানিমাল বিইংস, সেটার কনসেপ্ট না থাকলে মানব আর না মানবের পার্থক্য হয় না। ঠিক তেমনি বিইং অ্যান্ড বিকামিং, এই দুটো কিন্তু অ্যারিস্টটলের ফিলসফির একেবারে বেসিক জায়গা, বিইং অ্যান্ড বিকামিং। অ্যারিস্টটল কোথা থেকে পেয়েছেন? এলিয়াটিক্সদের কাছ থেকে পেয়েছেন বিইং এর কনসেপ্ট, কারণ তাদের কাছে বিইংটা হচ্ছে আসল, একমাত্র রিয়াল, বিকামিংটা রিয়াল নয়। আর সফিস্টদের কাছে, হিরাক্লিটাসের কাছে
বিশেষ করে হিরাক্লিটাসের কাছে বিকামিংটাই রিয়াল, বিইং বলে কিছু হয় না। এই দুটোকে মেলাচ্ছেন অ্যারিস্টটল, বিইং অ্যান্ড বিকামিং। তাহলে এবার এই কান্ট বলছে না হায়ারে যেতে হবে, হায়ারটা হচ্ছে নাথিং। একে তাহলে চারটেকে ব্যাখ্যা করতে হবে। টু দ্য কনসেপ্ট অফ অল মেনি অ্যান্ড ওয়ান, কোন কনসেপ্টকে উনি রেফার করছেন এখানে? ক্লিয়ারলি উনি এখানে ওই টেবল অফ জাজমেন্টের মধ্যে উনি কোয়ান্টিটিকে রেফার করছেন। অল মেনি অ্যান্ড ওয়ান, ওই তিনটেই ছিল। টু দ্য কনসেপ্ট অফ অল মেনি অ্যান্ড ওয়ান there is opposed the concept of that which cancels everything out, that is none. তাহলে all many one এই তিনটেকেই ক্যান্সেল করে দেয় একটা জিনিস, সেটা হচ্ছে নান। সেই জন্য এটার নাম দিয়েছেন উনি এমটি কনসেপ্ট উইদাউট অবজেক্ট। কোনো অবজেক্টই নেই। অলেও অবজেক্ট আছে, দেখো মেনিতেও অবজেক্ট আছে, ওয়ানেও অবজেক্ট আছে, কিন্তু নানে টোটাল নেগেশন, কোনো অবজেক্ট নেই, তাই বলছেন। এবার দেখো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা পড়ে নিয়েছি, এখন কান্ট পড়লে আমাদের বুঝতে অসুবিধা হয় না। টু দ্য কনসেপ্ট অফ অল মেনি অ্যান্ড নান, পড়ছি B47. To the concepts of all many and one there is opposed the concept of that which cancels everything out, that is none. And thus the object of a concept to which no intuition that can be given corresponds is equal to nothing. তাহলে এর ক্ষেত্রে কোনো ইনটুইশন থাকবে না। অলের ক্ষেত্রে কিছু ইনটুইশন আছে, আবার ফর্মও আছে, ক্যাটেগরিজও আছে, ইনটুইশন আছে। সামের ক্ষেত্রেও ইনটুইশন আছে কিন্তু ক্যাটেগরিজও আছে। ওয়ানের ক্ষেত্রেও ইনটুইশন আছে, ক্যাটেগরি আছে, কিন্তু নানের ক্ষেত্রে কোনো ইনটুইশন নেই। তাহলে সেখানে শুধু কনসেপ্ট আছে। তাহলে এমটি কনসেপ্ট উইদাউট অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে ইনটুইশনের অবজেক্ট, এই জন্য এটাকে এইভাবে বলছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে এটা অনেকটা কান্ট কিন্তু, আচ্ছা এখানে আরেকটা কথা বলতে আমার সময় খুব কম, যাই হোক বলবো না, থাক, এটা এখানে শেষ করবো, নাহলে তোমাদের আরেকটা ফিলোসফিক্যাল ডাইমেনশন বলতাম। সেকেন্ড, রিয়েলিটি ইজ সামথিং, negation is nothing, namely a concept of the absence of an object such as the shadow or cold. Second টাইপটা রিয়েলিটি সামথিং, আর ওটা হচ্ছে নাথিং। আমরা ওখানে কি পেয়েছিলাম? আন্ডার কোয়ালিটি পেয়েছিলাম ইজ সো অ্যান্ড সো, ইজ নট সো অ্যান্ড সো, তারপরে মানে ইজ পি, ইজ নট পি, ইজ নন পি। এখানে হচ্ছে তাহলে প্রত্যেকটাই নেগেশন গুলো, ইজ পিটা তো অ্যাফার্মেশন, নেগেশনটাও কিন্তু ওখানে লিমিটেড, ইজ নট পি কিংবা ইজ নন পি, লিমিটেশন, একটাকে নেগেশন বলেছেন, একটাকে লিমিটেশন বলেছেন, কিন্তু এর বাইরেও আছে, এসটাও নেই। প্রত্যেক ক্ষেত্রে এস আছে আগের ক্ষেত্রে, এখানে এসটাও নেই, সেটা হচ্ছে নাথিংনেস। তাহলে ইজ পি, ইজ নট পি, ইজ নন পি আর স্টিল সামথিং, সেগুলো সামথিং, কিন্তু একটা হবে নাথিং,
কিছুই নেই। তাই জন্য বলছেন রিয়েলিটি ইজ সামথিং, ওগুলো সবই রিয়েলিটির ক্যাটেগরি। রিয়েলিটি ইজ সামথিং, নেগেশন ইজ নাথিং। 3, the mere form of intuition without substance is in itself not an object, but the mere formal condition of one, like pure space and pure time, which are to be sure something. The forms something as the forms for intuiting, but are not in themselves objects that are intuited. তার মানে কি বললেন, যে স্পেস আর টাইমকে তিনি স্পেস অ্যান্ড টাইম অ্যাজ সাচ, সেগুলো কিন্তু নাথিং। এটা কোনটার আন্ডারে বললেন? এটা রিলেশনের আন্ডারে বললেন, কারণ রিলেশনটা সবসময় স্পেস আর টাইমেই হয়। স্পেস অ্যান্ড টাইমটা নিজের থেকে নাথিং, মিয়ার ফর্মস। শুধু স্পেস, এটা ইমাজিন করা যায়, কিন্তু এটা বাস্তবে শুধু স্পেস এরকম আমরা দেখি না বা প্রত্যক্ষ করতে পারি না, কারণ সেটা ফর্ম অফ ইনটুইশন। ইনটুইশন এলে তার সঙ্গে স্পেস আসে, একইভাবে ইনটুইশন এলে তার সঙ্গে টাইম আসে। তাহলে স্পেস টাইম, তাহলে স্পেস টাইম দু রকমের অর্থ বলছেন। একটা স্পেস টাইম হচ্ছে ইনটুইটিং, ইনটুইশন মানে হচ্ছে ইনটুইটিং, যেটার সঙ্গে ইনটুইটেড অবজেক্ট আসে। আর পিওর ইনটুইশন যে স্পেস অ্যান্ড টাইম, সেটা ইনটুইটেড। এখন ইনটুইটেড অবজেক্টও হতে পারে অন্য অবজেক্ট, সেন্সিবল অবজেক্ট, আবার ইনটুইটেড স্পেস অ্যান্ড টাইমও হতে পারে। এই ইনটুইটিংটাকে উনি কিছু বলছেন না, ওটা একটা প্রসেস। ইনটুইটেড সেন্সিবল অবজেক্ট, সেগুলো তো অবজেক্ট সামথিং, কিন্তু পিওর ইনটুইশন যে স্পেস অ্যান্ড টাইম, সেটা নাথিং। এমটি ইনটুইশন, ওই জন্য নাম বলছেন এমটি ইনটুইশন। এটা ইনটুইশন অফ স্পেস বুঝতে হবে অ্যান্ড টাইম। এমটি ইনটুইশন, ইনটুইশন তো অ্যাজ সাচ সেন্সিবল ইনটুইশন হলে সেটা এমটি হতে পারবে না, তার একটা অবজেক্ট আছে, সেন্সেশন আছে। এমটি ইনটুইশন মানে ইনটুইশন অফ স্পেস অ্যান্ড টাইম উইদাউট অ্যান অবজেক্ট, মানে অবজেক্ট অফ ইনটুইশন, সেটা হচ্ছে নাথিং। এন্স ইমাজিনারিয়াম, এটা যেন ইমাজিনারি। Fourth, the object of a concept that contradicts itself is nothing, because the concept is nothing, the impossible. দেখো, এবার কনসেপ্ট নিয়ে কথা বলছেন। ফোর্থটা কি ছিল? পসিবিলিটি ইম্পসিবিলিটি নিয়ে আলোচনা ছিল, যেহেতু মোডালিটি, মোডালিটি পসিবিলিটি আর ইম্পসিবিলিটি নিয়ে আলোচনা করছে। এখানে বলছেন কনসেপ্টটা, দুটো কনসেপ্ট একে অপরকে কাটে। যেমন এখানে ইনটুইশনের ব্যাপার নেই, কনসেপ্টের ব্যাপার। The object of a concept that contradicts itself is nothing, because the concept is nothing. The impossible, like the rectilinear figure with two sides, যে কনসেপ্টালি কনসেপ্টকে কাটছে, সার্কুলার ট্রায়াঙ্গেলের মতো, কিংবা একটা রেক্টাঙ্গেল যার দুটো সাইড আছে। দেখো, এখানে কোনো অবজেক্ট নেই, কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট আর একটা কনসেপ্টকে কেটে দিচ্ছে। The table of this division of concepts of the concept of nothing for the similar division of something follows of itself must therefore be laid out thus. বলে টেবিল অফ কনসেপ্টটা দিয়েছেন,
অফ নাথিং, টেবিলটা আমরা আগে বলে দিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের কাছে টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। এখানে আরো অনেকটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, কিন্তু সময় নেই। শেষ অংশটুকু পড়ি, লাস্ট প্যারাগ্রাফ এই চ্যাপ্টারের। One sees that thought entry number one মানে empty concept without object is distinguished from non-entity. Sorry. One sees that the thought entity number one is distinguished from the non-entity number 4. One এর সঙ্গে 4 এর পার্থক্য বলছেন। One এ কনসেপ্ট উইদাউট অবজেক্ট, সেখানে একটা থট আছে, থট এন্টিটি আছে, কিন্তু নাথিংনেসটাই থট এন্টিটি। কিন্তু শেষেরটায় কোনো থট এন্টিটি নেই, একটা আরেকটাকে কেটে দিচ্ছে, এটা বলছেন। By the fact that former may not be counted, ওটা এমন ভাবে লিখেছে ওটা সি মনে হচ্ছে, আমি পড়তে পারছি না। May not be counted among the possibilities because it is a mere invention, although not self-contradictory. তাহলে যেখানে আমরা বলছি যে এমটি কনসেপ্ট উইদাউট অবজেক্ট, সেটা আমাদের ভেবে ভেবে বের করতে হচ্ছে, কিন্তু তবু ভেবে বের করতে পারি, সেই জিনিসটাকে ভাবা যায়। জিনিসটা কিরকম? কোনো অবজেক্ট নেই, একটা কনসেপ্ট আছে, ভাবতে পারি। অবজেক্ট নেই মানে ট্রান্সেন্ডেন্টাল অবজেক্ট নেই, একটা কনসেপ্ট আছে, ভাবতে পারি। দ্যাটের কনসেপ্ট, দিসের কনসেপ্ট, কোনো অবজেক্ট নেই, ভাবতে পারি, কিন্তু সেটা নাথিং। কিন্তু তাহলে সেটাও একটা পসিবিলিটি, সেটা কিছু হয়ে উঠতে পারে, যদিও সেটা কিছু নয়, দিস দ্যাটটা কিছু নয়, কিন্তু কিছু হয়ে উঠতে পারে। ইট ইজ আ among the possibilities, be counted among the possibilities, because it is mere invention, although not self-contradictory. এটা আমাদের ইনভেনশন হলেও মস্তিষ্ক প্রসূত, চিন্তা করে বের করেছি, কিন্তু এমন চিন্তা নয় যেটা সেলফ কন্ট্রাডিক্টরি। কিন্তু ফোর্থটা পসিবল হয়ে উঠতে পারে না, কারণ সেটা সেলফ কন্ট্রাডিক্টরি, এটাই বক্তব্য। Whereas the latter, মানে the fourth, is opposed to possibility because even its concept cancels itself out. কনসেপ্টটা নিজেই নিজেকে খণ্ডন করছে, তাহলে তো এটা পসিবিলিটির মধ্যে পড়বে না ফোর্থটা। Both, however, are empty concepts. দুটোই এমটি কনসেপ্ট, কিন্তু একটার ক্ষেত্রে পসিবিলিটি আছে, আর একটার ক্ষেত্রে পসিবিলিটি নেই। The nihil viventium number 2 and the ens imaginarium number 3, 2 আর 3 এর মধ্যে দেখাচ্ছেন, on the contrary are empty data for concepts. এই দুটো আবার প্রথমটা 4 নম্বরটার কন্ট্রাডিক্টরি কেন, মানে প্রথমটা 4 নম্বরটার কম্পেয়ার কেন করলেন? দুটোই কনসেপ্টস, এমটি কনসেপ্টস, একটার পসিবিলিটি আছে, একটার পসিবিলিটি নেই। আর 2 আর 3 সেই দুটো কি? এমটি ডেটা, সেগুলো কনসেপ্ট নয়, ডেটা। ওই ইন্টুইশনের মতো যে ডেটাটা আসে, সেই ডেটা এমটি ডেটা ফর কনসেপ্টস। কনসেপ্টস, তার উপর কনসেপ্টস অ্যাপ্লাইড হয়নি এরকম ডেটা, বা অ্যাপ্লাইড হতে পারে না। If light were not given to the senses, then one would also not be
able to represent darkness. সেন্সে যদি লাইট না পড়ে, তাহলে আমার চোখে যদি লাইট না আসে, তাহলে আমি যার চোখে লাইট নেই তার লাইট আর ডার্কনেস এর কোনো পার্থক্য জ্ঞান হবে না। যে জন্মান্ধ তার লাইট আর ডার্কনেস এর কোনো পার্থক্যের জ্ঞান হবে না, মানে টোটাল ব্লাইন্ড ফ্রম বার্থ। And if extended beings were not perceived, no one would not be able to represent space. তাই বলছেন যদি এক্সটেন্ডেড থিং না থাকে তাহলে স্পেসকে রিপ্রেজেন্ট করা যাবে না। তাহলে এটা দেখো কনসেপ্টটা কি দাঁড়ালো, ঠিক একইভাবে কোনো থিং না থাকলে টাইমকেও রিপ্রেজেন্ট করা যাবে না। তাহলে কনসেপ্টটা কি দাঁড়ালো, যে স্পেস আর টাইম যে ফর্ম, সেটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনের প্রিসাপোজিশন। এদিক থেকে দেখতে গেলে তাই, ট্রান্সেন্ডেন্টাল লজিকের দিক থেকে দেখতে গেলে তাই, কিন্তু রিপ্রেজেন্টেশনের দিক থেকে দেখতে গেলে ঠিক উল্টো। অবজেক্ট না থাকলে স্পেস থাকবে না, স্পেসের রিপ্রেজেন্টেশন হবে না। স্পেস থাকবে না নয়, স্পেস আমার মনে যেমন আছে তেমন থাকবে। অবজেক্ট থাকলেই আমার স্পেসের ইন্টুইশন হবে, ঠিক তেমনি ইভেন্ট থাকলেই আমার টাইমের ইন্টুইশন হবে। তাহলে কনসেপচুয়ালি বা লজিক্যালি, ট্রান্সেন্ডেন্টাল লজিক্যালি, or from the view of transcendental logic, space and time are presuppositions of or preconditions of representation. খুব ক্লিয়ার, এটাই আমরা জেনে এসেছি। কিন্তু এখানে এসে খুব স্পষ্ট করে বলে দিলেন from the perspective of representation আমার কাছে কি আসে, কোনটা লজিক্যালি প্রায়র কোনটা লজিক্যালি পস্টেরিয়র সেটা একটা প্রশ্ন, কিন্তু কিভাবে আসে জিনিসগুলো আমার কাছে আসে। কিন্তু অবজেক্ট না থাকলে স্পেস আসবে না, ইভেন্ট না থাকলে টাইম আসবে না। মিয়ার টাইম এরকম এক্সপিরিয়েন্স আমার হয় না। Negation as well as mere form of intuition are without something real, not objects. তাহলে স্পেস এন্ড টাইম কোন রিয়েল জিনিস না পেলে অবজেক্ট হয়ে উঠতে পারে না, তাহলে সেটা ইম্পসিবিলিটি। ফোর্থ টাইপটা, তাই থার্ড টাইপ আর ফোর্থ টাইপ এই জন্য একসাথে ব্যাখ্যা করলেন, যে স্পেস টাইম, থার্ডটাও স্পেস টাইম আলোচনা করে এবং তার পসিবিলিটি ইম্পসিবিলিটি আলোচনা করে, এবং ফোর্থটাও স্পেস টাইম আলোচনা করে, তার পসিবিলিটি ইম্পসিবিলিটি আলোচনা করে। থার্ড আর ফোর্থের আরেকটা মিল হচ্ছে দুটোই ইন্টুইশনের প্রায়োরিটি নিয়ে আলোচনা করে। ইন্টুইশনটা না থাকলে ওই স্পেস টাইমের রিলেশনটা হবে না, অবজেক্ট না থাকলে রিলেশন হবে কি করে। ঠিক তেমনি অবজেক্ট না থাকলে পসিবিলিটি ইম্পসিবিলিটি কোন পসিবিলিটিটাই হবে না, পুরোটাই ইম্পসিবল স্পেস এন্ড টাইম। এইখানেই কান্ট পুরো সেকশনটা শেষ করে অ্যাম্ফিবোলি অন দ্য অ্যাম্ফিবোলি অফ দ্য কনসেপ্টস অফ রিফ্লেকশন শেষ করছেন। তারপরে সেকেন্ড পার্টে যাচ্ছেন ট্রান্সেন্ডেন্টাল লজিকের, যেটা ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিক, সেটা না হয় আমরা পরের দিন পড়বো। এটা নিয়ে তোমাদের নিশ্চয়ই অনেক প্রশ্ন মনে আসবে এই আলোচনাটা নিয়ে। পারলে প্রশ্ন এখন যদি আসে করো, আর যদি পরে প্রশ্ন আসে পরে করো। স্যার একটা জায়গায় একটু একটু বলে দিন প্লিজ, সেটা হচ্ছে যেখানে এন্স ইমাজিনারিয়ামটা বললেন, সেখানে তো একটা জিনিস বলা হলো যে এই পিওর ইনটুইশন মানে পিওর স্পেস পিওর টাইম এটা নাথিং হয়ে যাচ্ছে, কিন্তু মানে ইমাজিন করা গেলেও বাস্তবে হচ্ছে না। নাথিং শব্দটা সেটাই বলছে, কিন্তু এখানে ইমাজিন যখন করছি, ইমাজিনেও তো একটা স্পেস অ্যান্ড টাইমের প্রিসাপোজিশন থাকে। হোয়াট অ্যাবাউট দ্যাট?
ইমাজিনেশন, এখানে ইমাজিনেশনটা কিন্তু একটু অন্য অর্থে। এখানে কিন্তু ওই আমরা ইমাজিনেশন প্রসঙ্গে অন্য একটা গ্রুপে পড়েছিলাম যে মানে একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইমাজিনেশন, একটা রিকনস্ট্রাকটিভ ইমাজিনেশন, দু রকমের হয় না? এটা কনস্ট্রাকটিভ ইমাজিনেশন। সেই ইমাজিনেশনে, এই ইমাজিনেশনটায় আমার, হ্যাঁ সত্যি করেই স্পেস টাইম প্রিসাপোজড হয়, স্পেস টাইম প্রিসাপোজ হবেই, যে মানে যে কোন রকম মেন্টাল ইমেজ থেকে টাইম, স্পেস হবে না, টাইম হবে। তো টাইম তো হবেই, আর যদি এক্সটার্নাল ভাবতে চাই তাহলে স্পেস হবে। কিন্তু তবুও সেখানেও আমি বুঝবো ওই যে স্পেস, পিওর স্পেসটা, তাহলে এখানে অবজেক্ট কে হয়ে গেল? আমার সেই ইমাজিনেশনের অবজেক্ট হয়ে গেল স্পেস অ্যান্ড টাইম, তাই তো হলো? অবজেক্ট হলো। এখন এই অবজেক্টের আবার প্রিসাপোজিশন আছে স্পেস অ্যান্ড টাইম, সেই স্পেস অ্যান্ড টাইমটা এমটি, সেটা তো অবজেক্টলেস। যদি এই অবজেক্টিভ স্পেস অ্যান্ড টাইমকে তুমি বাদ দিয়ে দাও থ্রু ইমাজিনেশন, তাহলে যে প্রিসাপোজ স্পেস অ্যান্ড টাইম সেটা অবজেক্টলেস হয়ে যায়। সেটাও ইমাজিনেশন দিয়ে বুঝতে হবে। টেম্পোরারি সাইকেল, এটা সাইকোলজিক্যালি বুঝলে হবে না, এটা লজিক্যালি বুঝতে হবে। সাইকোলজিতে তুমি স্পেস অ্যান্ড টাইম নিয়ে চিন্তা করছো পিওর ফর্ম, অ্যাজ পিওর ফর্ম, সেটা ভাবতে গেলেও সাইকোলজিক্যালি তোমার স্পেস অ্যান্ড টাইম আসছে, প্রিসাপোজিশন। এবার সাইকোলজি বাদ দাও, দিয়ে এই যে অবজেক্টিভ স্পেস অ্যান্ড টাইম, যার সম্পর্কে তুমি চিন্তা করছো তার কথা বাদ দাও, তাহলে আর কি পড়ে থাকলো? তাহলে তো নাথিংনেস পড়ে থাকলো। কিন্তু সেটা স্পেস অ্যান্ড টাইম, কারণ এই স্পেস অ্যান্ড টাইমের কথা তুমি ভেবেছিলে, তুমি এবার ভাবতে শুরু করো যেই স্পেস অ্যান্ড টাইমের কথা আমি ভাবছিলাম অ্যাজ আপ্রাইরি ফর্মস অফ ইনটুইশন, সেই স্পেস অ্যান্ড টাইম ওয়াজ এমটি, তাই তো? তাহলে সেটা তুমি পরে ভাবছো, আফটার থট। এটা তোমার ইমাজিনেশনে, কনস্ট্রাকটিভ ইমাজিনেশনে ধরা পড়ছে, কিন্তু এটা তোমার ট্রান্সেন্ডেন্টাল এক্সপিরিয়েন্স হচ্ছে না। অবজেক্টটা এলে তবেই স্পেস এন্ড টাইম আসবে। আচ্ছা, কিন্তু এই হ্যাঁ, জায়গাটা, এটা মানে এটা কি একটুখানি লেয়ার্ড বা দুটো স্টেজে হচ্ছে? কারণ যে মুহূর্তে ইমাজিনেশনটা প্রসেস হচ্ছে বা রান করছে, সেই মুহূর্তে তো এই এমটিনেসটা ধরা পড়ছে না। না, দেখো, অ্যাবাউট ইমাজিনেশন যখন আমি ভাবার চেষ্টা করছি বা অ্যানালাইজ করার চেষ্টা করছি, তখন ধরা পড়ছে, তাই কি? তুমি আবার সাইকোলজিতে চলে যাচ্ছ, কারণ তো সাইকোলজি করছেন না, ট্রান্সেন্ডেন্টালি বলছেন। সব অবজেক্ট বাদ দিয়ে দাও, তাহলে শুধু স্পেস এন্ড টাইমের কনসেপ্টের কি থাকবে? থাকবেই না কিছু। তুমি স্পেস এন্ড টাইম বলে বুঝতেও পারবে না, এটাই তো ইমপ্লাইড হয়, কারণ ওটা তো অবজেক্টের ফর্ম, সেন্সিবিলিটির ফর্ম, মানে ইনটুইশনের ফর্ম। ইনটুইশনই নেই, তার ফর্ম কি আছে? ফর্ম তো নেই, শুধু ফর্ম কি পড়ে থাকে? বাঘ নেই, বাঘের ফর্মটা পড়ে আছে, এরকম হবে? তো হবে, এটা তো হবে না, তাই না? এটা রিডিকুলাস হয়ে যাবে। তাই তুমি ট্রান্সেন্ডেন্টালি ভাবো, সাইকোলজিক্যালি ভাবলে এটাকে ধরতে পারবে না। যে সহজ কথায়, যে আমার ইনটুইশনটা না থাকলে তার ফর্মটা কি করে থাকবে? ফর্মটা ইনটুইশনের সঙ্গে আসে, যদিও ফর্মটা আপ্রায়ই, ফর্মটা আগে থেকে ছিল, কিন্তু সেটা সম্পর্কে সেটা সেটা নাথিং, সেটা ছিল মানে সেটার কোনো ওইভাবে অস্তিত্ব নেই। ইনটুইশনে পেয়ে তারপরে আমি বুঝি ফর্মটা আগে থেকে ছিল। ব্যাক ক্যালকুলেশন, ট্রান্সেন্ডেন্টাল লজিক, ব্যাক ক্যালকুলেশন। হ্যাঁ, আর তারপরে বলো।
আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি এখানে শেষ করি। এখানে আরো অনেক ব্যাখ্যার সুযোগ আছে, কেউ কেউ করেছেন, কিন্তু খুব কম লোক করেছেন, এই জায়গাটা ধরেন না কেউ। তো এই জায়গাটা যদি পড়ো, সেখান থেকে অনেকগুলো ডাইমেনশন খুলে যায়। এক হচ্ছে কন্টিনেন্টাল ফিলসফির একটা বিশাল ঘরানা এখান থেকে শুরু হচ্ছে, এই জায়গাটা থেকে, ওই ঘরানা অফ নেগেশন, ট্র্যাডিশন অফ নেগেশন, নেগেশন নিয়ে যে আলোচনা। এবং নেগেশনকে তুমি একটু ভেবে দেখো, ইন্ডিয়ান ফিলসফিতেও তুমি নেগেশনকে প্রায়োরিটি দেবে নাকি তুমি বিইংকে প্রায়োরিটি দেবে? বৌদ্ধ ন্যায়ের ঝগড়াটা একটু ভাবো এই ডাইমেনশন থেকে। বৌদ্ধ ন্যায়ের ঝগড়াটা যেটা সামান্য নিয়ে বা জাতি নিয়ে ঝগড়া, সামান্য নিয়ে ঝগড়া, ঝগড়াটা কি? সামান্যটা হচ্ছে মানে নৈয়ায়িকের কাছে সামান্যটা হচ্ছে প্রাইমারি, সেটা ইতর ব্যাবৃত্তির কারণ। তারপরে সামান্যটা পেলে আমার ইতর ব্যাবৃত্তি হয়, গত্য পেলে আমি অসত্য থেকে আলাদা করতে পারি। বৌদ্ধরা ঠিক উল্টো কথা বলছেন, নেগেশনটার প্রাইমেসি। এবং এই যে অ্যাফার্মেশনটার, অ্যাফার্মেশন ইজ ডিপেন্ডেন্ট আপন নেগেশন। অপোহবাদ, অপোহবাদ আসলে কি? অন্যাপোহ, অন্যের থেকে ভেদ, ভিন্ন, তাহলে নেগেট করে আমি বুঝছি। তাহলে অ্যাফার্মেশনটা আসছে নেগেট করে। এবার অন্যটাকেও আবার যখন ধরবে সেটাকে আবার অন্য থেকে নেগেট করে বুঝতে হবে। সবসময় নেগেশন আগে, তারপরে অ্যাফার্মেশন বৌদ্ধদের ক্ষেত্রে। নৈয়ায়িকদের ক্ষেত্রে অ্যাফার্মেশন আগে, তারপরে নেগেশন। ভাবো একটু এই জিনিসগুলো এই লাইনে যদি চিন্তা করো, দেখো জিনিসগুলো কি দাঁড়াবে, একদম অন্যরকম ফিলসফি দাঁড়াবে। কাজে এই জায়গাটা ডেভেলপ করবার, কান্ট এত কম বলেছেন এই জায়গাটা, কিন্তু এই জায়গাটায় ডেভেলপ করবার, এর অ্যাম্পলিফিকেশনের প্রচুর সুযোগ আছে। আর তো আজকে আমাদের টাইম নেই, কাজে আমি এটা নিয়ে আর বলতে পারলাম না। বলতে গেলে আমার আবার এখানে আরেকটা লেকচার সেকেন্ড পার্ট দিতে হয়, কিন্তু সেটা তোমাদের কাছে হয়তো বোরিং লাগবে। আমি এখানে এই সেকশনটা শেষ করে দিচ্ছি, ডায়ালেকটিকে চলে যাব।